আপনি জানেন কি বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬,০০০ মানুষ কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে ৯০% কোলোরেক্টাল ক্যান্সার ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যেই দেখা যাচ্ছে। ফাইবার খান, ঝুঁকি কমান, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করুন। জাঙ্ক ফুড এড়ান, শাকসবজি ফলমূল বাড়ান, কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমান। ৪৫ বছরের পর নিয়মিত স্ক্রিনিং করুন। সচেতন হন, নিরাপদ থাকুন। দর্শক আসসালামু আলাইকুম। চলছে মার্চ মাস। প্রতি বছর পহেলা মার্চ থেকে ৩১শে মার্চ অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে বিশ্বব্যাপী পালিত হয় কোলোরেক্টাল ক্যান্সার জনসচেতনতামূলক মাস। কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি ক্যান্সার যা বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার হিসেবে পরিচিত এবং বিশ্বব্যাপী ক্যান্সারজনিত মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। আর এই ক্যান্সার নিয়ে আজকে আমাদের আলোচনা। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 আয়োজিত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ ২০২৬ উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান ক্যান্সার জয়ে। আর আজকে আমাদের কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য অতিথি, বিশেষ ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোয়াররফ হোসেন, এক্স ডাইরেক্টর কাম প্রফেসর, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। স্বাগত স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের আজকের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। তো স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইব কোলোরেক্টাল ক্যান্সার এই শব্দটির মানে কি? ক্যান্সারটি ঠিক শরীরের কোন অংশে হয়? ধন্যবাদ। আমাদের মানবদেহে যে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম বা এলিমেন্টারি সিস্টেম বলি, সেখানের একটা পার্ট হলো যে আমরা বৃহদান্ত্র বলি বা ইংরেজিতে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি। যেমন সিকাম থেকে অ্যাসেন্ডিং কলন, ট্রানভার্স কলন, ডিসেন্ডিং কলন, তারপরেই আমাদের সিগময়েড কলন, তারপর রেকটাম। এই পুরো পার্টটাই কিন্তু আমরা কোলোরেক্টাল ক্যান্সারে এই সমস্ত জায়গায় হলে আমরা বলে থাকি কোলোরেক্টাল ক্যান্সার। আচ্ছা স্যার, এই কোলোরেক্টাল ক্যান্সার বা এই ক্যান্সারের সবচেয়ে ঝুঁকিতে আছে কারা? যাদের বয়স ৪৫-এর উপরে, যাদের লাইফস্টাইল একটু অন্যরকম, বিশেষ করে যারা সিডেন্টারি ওয়ার্কার, খুব অ্যাক্টিভ কোনো কাজে নেই, হয়তো সারাদিন কম্পিউটার মধ্যে আছে অথবা সারাদিন ড্রাইভ করে বেড়াচ্ছে, যাদের খুব খাওয়া দাওয়া জাঙ্ক ফুড বানানো বলি, বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশান, তাদের এই জাঙ্ক ফুডের জন্য কিন্তু আমাদের দেশে এখন অল্প বয়সী ছেলে মেয়ে যারা তাদের কোলোরেক্টাল ক্যান্সার তারা ঝুঁকির মধ্যে আছেন। তারপর যারা নিয়মিত ধূমপান করেন এবং মদ্যপান করেন তারাও ঝুঁকির মধ্যে আছেন। সুতরাং আমাদের ওবেজ হওয়া যাবে না, আমাদের ধূমপান করা যাবে না, আমাদের মদ্যপান করা যাবে না এবং শরীরের ওজন ঠিক রাখতে হবে। যদি এই সমস্ত জিনিস আমরা মেনটেন করি তাহলে কোলোরেক্টাল ঝুঁকি অনেকাংশে কমে যাবে। স্যার পুরুষ বা মহিলা কাদের এই ক্যান্সারটি বেশি হচ্ছে? আমরা দেখলাম যে মহিলাদের একটু বেশিই হয়। এর কোনো বিশেষ কারণ? কিছুটা মনে হয় মহিলারা কিন্তু অনেকটা সিডেন্টারি ওয়ার্কারের মতোই থাকে। অধিকাংশ মহিলাই কিন্তু দেখবেন যে বিয়ের পরে তারা পুরোপুরি হাউস ওয়াইফ, একেবারে অলস জীবনযাপন করে, যেটা পুরুষদের ক্ষেত্রে না। পুরুষদের বিয়ের পরে তাদের কর্ম আরও বেশি বেড়ে যায়, কারণ সংসার চালানোর জন্য। তো সেই জন্য এই যারা কাজ করতে চান না, ওবেজ হন, তাদের ক্ষেত্রে সবসময় আমাদের করা বার্তা যে ওবেজ হওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না এবং আপনারা কায়িক পরিশ্রম যেটা সেটা করবেন। এটা আপনি আপনার জন্যই করবেন, কখনো ভাববেন না যে সংসার অন্য মানুষের জন্য করছি, না, আপনার নিজের জন্যই করছেন। আপনি যদি আপনার স্থূলতা অ্যাভয়েড করতে পারেন, আপনি স্লিম থাকতে পারেন এবং আপনি যে সমস্ত আমরা নিয়মকানুনগুলি বললাম এগুলি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় আপনার ঝুঁকি অনেকাংশে কম। আচ্ছা স্যার, এবার একটু জানতে চাইবো যে সাধারণত একজন মানুষ কখন বুঝবেন যে তার কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিতে তিনি থাকতে পারেন কিংবা তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? প্রাথমিক লক্ষণগুলো আসলে কি কি স্যার? প্রথমে লোকটা যেটা হয়তো তার
মলের সাথে বা স্টুলের সাথে রক্ত যাওয়া, তারপর দেখা গেলো তার এই যে আমাদের বিশেষ করে এই লাইফস্টাইল চেঞ্জ, বিশেষ করে অনেক দিন ধরে দেখা গেলো তার কনস্টিপেশন, তারপর আবার অনেক দিন ধরে তার দেখা গেলো যে আবার ডায়রিয়া, মানে কখনো কনস্টিপেশন কখনো ডায়রিয়া, অনেক দিন ধরে এরকম পারসিস্ট ইরেগুলার বাউল মুভমেন্ট। এছাড়া তার ওজন কমে যাওয়া, পেটে সবসময় একটা ডিসকমফোর্ট ভাব, আর এই সমস্ত কিছু কারণ যখন হয় তখনই আমার কাছে আমার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আচ্ছা, আর বয়স একটা ফ্যাক্টর, বয়স 45-এর উপরে হলে তখন আরও বেশি ঝুঁকিতে মানুষ পড়ে যায়, কিন্তু যদি অল্প বয়স হয় সেটাকে একদম অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ, যেটা আমরা দেখছি যে এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ইয়াং জেনারেশনও কিন্তু এই ঝুঁকিতে আছেন। তো এটার পিছনে স্যার প্রধান কারণটা কি, যে 45-এর নিচেই এখন কেন ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যাচ্ছে? প্রথম কারণ হচ্ছে জাঙ্ক ফুড। আচ্ছা, প্রসেসড ফুডগুলো রাইট, খুবই প্রসেসড ফুড খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের ইয়াং জেনারেশন দেখবেন সবাই চিপস খাচ্ছে, তারপরে তারা হটডগ খাচ্ছে, তারপরে তারা নাগেট খাচ্ছে, বার্গার, পিৎজা, খুব এগুলো সব কিন্তু প্রসেসড ফুড। জি স্যার। আর জাঙ্ক ফুডের কথা আছেই, যে বিভিন্ন রকম যে স্মোকড ফুড, তারপরে যে খাওয়াগুলি একদম পোড়ায় খাওয়া, একটা চারকোলের মতো করে অনেকে খাচ্ছে, তো এগুলি কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকির একটা কারণ। স্যার, এখানে যদি একটু জানতে চাইবো যে প্রসেসড ফুডের সাথে কোলোরেক্টাল ক্যান্সারের ঠিক সম্পর্কটা কীরকম, মানে এই ধরনের খাবার খেলে কিংবা স্থূলতার সাথে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা ঠিক বাড়ছে কেন? বাড়ছে এই কারণে যে বিশেষ করে এই ধরনের খাওয়াগুলি কিন্তু এক ধরনের কেমিক্যালস, এই ফুডটা কিন্তু একটা অল্টার্ড কেমিক্যাল হিসাবে বিবেচিত হয়। এই অল্টার্ড কেমিক্যালসগুলি তখন দেখা যায় যে আমাদের শরীরের যে প্রসেস আছে, যে সেলগুলির যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি করে, মানে তারা কি এক ধরনের কার্সিনোজেনিক হিসেবে কাজ করে? আচ্ছা আচ্ছা স্যার, এবার একটু স্ক্রিনিংয়ের দিকে যাই। সেটা হচ্ছে একজন পেশেন্ট যখন আপনাদের কাছে আসছেন, কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে কিনা এটা আপনারা ঠিক শনাক্ত করতে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন? প্রথমে ছোট্ট একটা স্টুল টেস্ট করা যায়, আমরা যেটা বলি আমরা অকাল্ট ফিকাল ব্লাড টেস্ট যেটা, অথবা ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, এটা দিয়ে করা যায়। কিন্তু সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হলো যে কিন্তু কলোনোস্কোপি। একটা ফ্লেক্সিবল পাইপের মধ্যে কিছু ক্যামেরা লাগানো থাকে, সেটা অ্যানাস দিয়ে ঢুকে ভিতরে কলনের ভিতরটায় দেখা যায়। যদি কারো এখানে কোনো পলিপ বা কিছু, মানে পলিপ মানে কোনো ক্যান্সার হয়নি এরকম কোনো কিছু, কিন্তু এই পলিপগুলি অনেক সময় কারো 10 থেকে 15 বছর পর এটা ক্যান্সারে রূপান্তর হয়। তো সেই জন্য পলিপ থাকলে আমার মনে হয় কেটে ফেলা ভালো। তো এই ধরনের প্রসেসগুলি যদি আমরা করি তাহলে আমরা অন্তত ধারণা করতে পারি যে এটা ক্যান্সার কিনা। আর যখন ক্যান্সার হয়েই গেল তখন আমাদের পরবর্তী ব্যাপার হচ্ছে স্টেজিং, যে এই ক্যান্সারটা কোন স্টেজে আছে। যদি আর্লি স্টেজে হয় তাহলে তো খুবই ভালো, কারণ আর্লি স্টেজ কিন্তু কিউরেবল, আমরা 90% মানুষ কিন্তু কিউরেবল। কিন্তু লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজ যারা, তাদের ক্ষেত্রে কিউর রেটের সংখ্যা অনলি 5%। সেই জন্যে আমাদের ইট ইজ এ হাইলি কিউরেবল, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং হাইলি প্রিভেন্টেবল, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা কারণগুলি যদি অ্যাভয়েড করি তাহলে কোলন ক্যান্সার হবে না। আর যদি কোলন ক্যান্সার হয়ে থাকে তাহলে যদি আর্লি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক ভালো, অধিকাংশ রোগী কিন্তু কিউর হয়ে যায়। স্যার, যেরকমটা আপনি বললেন কেবলই যে আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে সেটা কিউরেবল এবং সেটার প্রগনোসিস খুবই ভালো। স্যার, একটু আগে আপনি বলছিলেন যে কোলন ক্যান্সারের লক্ষণের ভেতর যে মল দিয়ে রক্তপাত, মলের সাথে রক্তপাত হওয়া। স্যার, একজন পেশেন্ট ঠিক কখন বুঝবেন যে তার মল দিয়ে রক্তপাত হচ্ছে? সেটা হয়তো বা ক্যান্সারের জন্য হতে পারে, সেটা পাইলসের রক্ত না কিংবা পলিপের রক্ত না। উনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে রক্তের মাঝে? পাইলসের রক্ত একেবারে কিন্তু তাজা রক্ত পাইলসে, কিন্তু যেগুলি এই তার অল্টার্ড হয়ে আসে, অল্টার্ড বলতে একটু কালচে, রাইট, অল্টার্ড হয়ে আসে, মাঝে মাঝে হয়তো পায়খানার রঙের পরিবর্তন হয়, তখন আমরা যে ফিকাল অকাল ব্লাড টেস্ট করি। আচ্ছা, পায়খানার রঙেও পরিবর্তন আসবে, বা ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট করি। সেক্ষেত্রে হিডেন যে ব্লাড আছে সেটা তখন ধরা পড়ে যে ওর তো রক্তক্ষরণ হচ্ছে, এবং তার দেখা গেলো অ্যানিমিক হয়ে যাচ্ছে, অনেক দুর্বল লাগে। পেশেন্ট এসে বলে, স্যার আজকাল অনেক দুর্বল লাগে,
ওর মধ্যে তার তো ব্লাড লস হচ্ছে, সেই জন্যে অ্যানিমিক হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার এবার একটু চিকিৎসা পদ্ধতির দিকে যেতে চাচ্ছি, চিকিৎসা পদ্ধতিটা ঠিক কীরকম এটার? চিকিৎসা পদ্ধতি বিশেষ করে কোলন ক্যান্সারের জন্য আমরা সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এই ধরনের কিছু ট্রিটমেন্ট আছে। যেমন সার্জারি ফার্স্ট ট্রিটমেন্ট যদি কোলন ক্যান্সার হয়ে থাকে, যদি আর্লি স্টেজ হয়ে থাকে, তারপর আমরা দেখি যে তার অ্যাডজুভেন্ট বা সহযোগী চিকিৎসা দেওয়া যাবে কিনা। কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপির মধ্যে আমরা বেভাসিজুম্যাব অথবা সিটুক্সিম্যাব এই ধরনের চিকিৎসা করে থাকি। আজকাল ইমিউনোথেরাপি আছে যাদের বিশেষ করে আমরা মলিকুলার কিছু প্রোফাইল করি, যেমন আমরা MSI যদি হাই বলি, মাইক্রোসাইক্লিন স্টেবিলিটি হাই বলি বা ডেফিসিয়েন্ট অ্যামিউনোর, সেই ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজ হলে আমরা এখন ইমিউনোথেরাপি ব্যবহার করি। আচ্ছা। তো সেই ক্ষেত্রেও কিন্তু হয়তো কিউর অনেক সময় হয় না অ্যাডভান্স স্টেজে, কিন্তু লাইফ প্রলং করে অনেকদিন ধরে। তো সেই জন্য অনেক ধরনের চিকিৎসা আছে, কিন্তু এই ধরনের কমপ্লিকেশনে যাওয়ার আগে মনে করতে হয় আমার যদি আর্লি অবস্থায় ধরা পড়ে আমার চিকিৎসার খরচ কম এবং আমি কিউর হয়ে যাব, এটা মাথায় রাখতে হবে। জি স্যার। স্যার এখানে সার্জারির ব্যাপারে একটা কথা ছিল, সেটা হচ্ছে সার্জারি নিয়ে অনেকেই ভয় পান যে সার্জারি করার পর পোস্ট সার্জিক্যাল তার লাইফস্টাইলটা ঠিক কীরকম হয়ে যাবে, আমার দৈনন্দিন জীবনযাপন আমি স্বাভাবিকভাবে করতে পারবো কি না, এরকম একটা ভীতি কাজ করে মানুষের ভেতরে। এটা নিয়ে যদি একটু কিছু এটা কিন্তু খুবই স্বাভাবিক, কোনো রকম ভীতির কোনো কারণ নেই। আচ্ছা। কারণ যে কোলনের যে পার্টটাতে ক্যান্সার হয়েছে ঠিক সেই পার্টটা কেটে ফেলেই আবার এখানে জোড়া লাগাই দেওয়া হয়। এখন যারা অ্যাডভান্স অবস্থায় আসে, যেমন ধরুন অবস্ট্রাকশন হয়ে গেল, তখন তো কিছু করার নাই, তখন কি করে কেটে হয়তো ওই যে স্টুল পাস করার যে রাস্তা সেটা বদলে অন্য একটা রাস্তা করে দেওয়া হয়। তো এটা কোলন ক্যান্সারের জন্য অসুবিধা নেই। যখন আবার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমরা আবার ওইটাকে আমরা পূর্বের জায়গায় ফিরে দিই, ওখানে ইয়ে করে দিই, আবার তার এটা ঠিক করে দেওয়া, মানে রোগী আবার আগের মতো মল ত্যাগ করতে পারবেন এবং ওনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিন্তু কারো ঘরের ক্ষেত্রে বিশেষ করে রেকটাল ক্যান্সার যারা, তাদের ক্ষেত্রে দেখা গেলো যে যদি লো লাইং হয়, অনেক নিচে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু ওই রাস্তাটাকে আবার মানে রেস্টোর করা যায় না। আচ্ছা। কারণ একটা বড় অপারেশন লাগে, অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন বলি আমরা বলি। তো সেই জন্য একেবারে নিচে যাদের, তো তাদেরকে এখনও তবু আমাদের কিছু প্রোটোকল আছে, আমরা TNT প্রোটোকল বলি, কেমোথেরাপি দিই, তারপরে রেকটামের বিশেষ করে রেডিয়েশন দিই, কেমো রেডিয়েশন দিই, আবার কেমো দিই, লাস্টলি আমরা দেখি অ্যাসেস করে সার্জারি করা যাবে। অনেকে দেখা গেলো যে অদ্ভুত ব্যাপার যে এগুলি করার পর অনেকে সার্জারিও লাগে না আজকাল। মানে এই TNT প্রোটোকলে এত ভালো, সেই জন্য বলে যে অন্তত 30% পেশেন্টকে কিন্তু এই ধরনের এই ঝুঁকি থেকে বাঁচানো যায়। বিশেষ করে তার আর হয়তো সার্জারিও লাগবে না, এত হাইলি রেসপন্সিভ রেকটাল ক্যান্সার বিশেষ করে। স্যার কেমোথেরাপির ব্যাপারে একটু কথা ছিল, সেটা হচ্ছে কেমোথেরাপিতে আমরা অনেক সময় জানি যে চুল পড়ে যাচ্ছে কিংবা হচ্ছে আমার বমি হচ্ছে, অনেক সাইড এফেক্টস থাকে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঠিক কী কী এবং এইগুলো ঠিক কীভাবে কমানো সম্ভব? আমাদের দুইটা পার্শ্ব, একটা ইমিডিয়েট, একটা হলো যে লেট। তো ইমিডিয়েটের মধ্যে যখন যারা কেমোথেরাপি পাচ্ছে তাদের ক্ষেত্রে বমি হয়, কারো মুখের মধ্যে ঘা হয়, অথবা এই অন্ত্রে ঘায়ের জন্য দেখা গেলো তার একটা আমশার মতো হয়, তখন সে মনে করে যে আমশা হচ্ছে, আসলে আমশা নেই, কেমোথেরাপির সাইড ইফেক্ট। আর বিশেষ করে চুল পড়াটা সাময়িক, এটা কিন্তু কেমোথেরাপি যখন শেষ হয়ে যাবে তার 6 মাস পরে দেখবেন আরও সুন্দর চুল উঠে, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে একটা জিনিস, আমরা একটা ওষুধের চিকিৎসা করি যেটা আমরা বলি যে অক্সালিপ্লাটিন। তো অক্সালিপ্লাটিনে দেখা গেলো যে একটা সবসময় একটা ঝিঝি অ্যাবনর্মাল সেন্সেশন এটা কিন্তু থাকে, এবং এটা অনেক সময় রোগীরা মনে করে যে এ কেমন হলো স্যার, কবে যাবে। তো আমরা বলি যে সময়ের সাথে সাথে কমবে, কিন্তু এই সাইড ইফেক্টটা কিন্তু একেবারেই চলে যাবে না, কিছু কিছু থাকবে। স্যার যেরকমটা আপনি বলছিলেন যে এখন হয়তো কেউ আর্লি স্টেজে আসলে কেমোথেরাপি দিয়ে বা TNT থেরাপি দিয়েই আমরা এখন রোগীকে সুস্থ করে ফেলতে পারি, সার্জিক্যাল প্রসিডিউরে হয়তো বা যেতে হচ্ছে না। তো স্যার আমাদের বাংলাদেশের ওষুধ প্রযুক্তি আসলেই অনেকটা উন্নতি লাভ করেছে, যেমনটা বিকন ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের প্রথম অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিয়ে আসেন, এখন হচ্ছে অন্যরাও অন্য ফার্মাসিউটিক্যালস নিয়ে আসছে। তো স্যার সর্বশেষ আমাদের বাংলাদেশের ওষুধ প্রযুক্তি কতটা উন্নতি লাভ করে
করেছে এবং চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নতি লাভ করেছে, এবং দর্শকরা যেন ক্যান্সার নিয়ে ভয় না পায়, ক্যান্সারকে জয় করার জন্য যেন ডাক্তারদের শরণাপন্ন হয় এবং ওষুধ খেয়ে ভালো থাকে, সেই উদ্দেশ্যে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। প্রথম যেটা হলো যে আমরা যখন আজ থেকে 20 বছর আগে ক্যান্সারের চিকিৎসা করি, তখন আমাদের দেশে কোনো দেশীয় প্রোডাক্ট ছিল না। আমরা মাল্টিন্যাশনাল তাদের ওষুধের উপর আমরা ডিপেন্ড করতাম। তো মাল্টিন্যাশনাল ওষুধগুলির এত বেশি দাম যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তো বিকন ফার্মাসিউটিক্যাল কিন্তু তারা এদেশে প্রথম ক্যান্সার প্রোডাক্টের পথিকৃৎ, তারা প্রথম এই ওষুধটা আনলো, এই ক্যান্সার প্রোডাক্টগুলি আনার জন্য যেটা হলো যে ওষুধের দাম কিন্তু মুহূর্তেই কমে গেল। 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু যে ওষুধের দাম ছিল 1,60,000 টাকা, সেটা হয়ে গেল কিন্তু মাত্র 60,000 টাকা, 70,000 টাকা। মানে এটা ড্রামাটিক একটা পরিবর্তন হলো। লাভ হলো কি, আমাদের সাধারণ মানুষ যারা অ্যাফোর্ডেবল ছিল না এতদিন ধরে, তারা কিন্তু এখন এই অ্যাফোর্ডেবিলিটি চলে আসছে, এখন তারা চিকিৎসা করতে পারে। আর এই বিকন ফার্মাকে দেখে দেখে আরও এখন থেকে 10 থেকে 12টা কোম্পানি চলে আসছে। তার থেকে দেশীয় কোম্পানি যারা, তাদের মধ্যে এখন কম্পিটিটিভ ওয়েতে আরও কমতেছে ওষুধের দাম। এটা অবশ্যই আমাদের জন্য একটি ভালো সুসংবাদ। সেজন্য আমি প্রথম বিকন ফার্মাসিকে বলবো যে তাদের এই উদ্যোগের জন্য আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদের কর্মের জন্য অবশ্যই আমরা খুব প্রশংসা করি তাদেরকে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।